বাংলাদেশে মোট জনগোষ্ঠীর প্রায় 1/5 বা প্রায় 3 কোটি কিশোর কিশোরী, যাদের প্রত্যেককেই বয়সন্ধিকাল অতিক্রম করতে হয় এবং এই সময়ে নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এবং সত্যিকার অর্থে এই সময়ে কী ধরনের সমস্যাও আসলে হয় সেটি নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা আলোচনার বিষয় আজকে নাম দিয়েছি কৈশোরে প্রজনন ও মানসিক সমস্যা। অনুষ্ঠানটি সহযোগিতা করছে RH স্টেপ ও RHRN। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে 3 জন অতিথি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার এলভিনা মোস্তারি, উপপরিচালক প্রোগ্রাম RH স্টেপ। আমাদের সঙ্গে আরও আছেন মোহাম্মদ ইমন হোসেন, আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, ইয়ুথ অ্যাডভোকেট রাইট হেয়ার রাইট নাও। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য মনোবিজ্ঞানী ফরিদা আক্তার, একই সঙ্গে তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার ইনার ফোর্স। আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে ডাক্তার এলভিনা মোস্তারি আপনার কাছে জানবো যে প্রজনন স্বাস্থ্য আমরা অনেক শুনেছি, কিন্তু আমরা আসলে ভুলে যাই, বা যাদের জন্য এই কথা তারাও হয়তো মনে রাখতে পারে না। প্রজনন স্বাস্থ্যটা আসলে কি, বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা আসলে কি? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন। আসলে অনুষ্ঠানের শুরুতেই যেটা সবারই জানা আমার মনে হয় প্রয়োজন, প্রজনন স্বাস্থ্য মানে আজকে তো বেসিক্যালি আমাদের অ্যাডোলেসেন্টদেরকে নিয়ে বা কিশোরীদেরকে নিয়ে আমরা বলতে চাবো। কাজে আমি ওদের ভাষাতেই বলবো যে আমাদের দেশে তো আমরা অ্যাডোলেসেন্ট বলতে বুঝতেছি 10 থেকে 19 পর্যন্ত। তো এদের আবার একটা ভাগ আছে আর্লি অ্যাডোলেসেন্ট এবং লেট অ্যাডোলেসেন্ট। আর্লি অ্যাডোলেসেন্ট বলতে আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে 10 থেকে 14, আর লেট অ্যাডোলেসেন্ট হচ্ছে 15 থেকে 19। তা এখন যেটা হচ্ছে প্রজনন স্বাস্থ্য, আমাদের সমাজে কিন্তু কিশোরও থাকে কিশোরীও থাকে। তা মেয়েদের প্রজনন অঙ্গ কিন্তু আলাদা, ছেলেদের প্রজনন অঙ্গ আলাদা, তাই না? এটা তো আমরা সবাই জানি। তাই এই প্রজনন অঙ্গগুলার কিন্তু অবশ্যই যত্নের দরকার আছে। যদি আমরা কোনো কিছু যত্ন না নিই তাহলে কি হবে? সেটা নষ্ট হয়ে যাবে বা সেটা অসুস্থতা হবে। তা এই যে প্রজনন অঙ্গগুলার যে যত্ন এবং যত্নের মাধ্যমে পরবর্তীতে কি করতে পারি, আমরা ফ্যামিলি গঠন করতে পারি, তাই না? আমাদের প্রজনন খালি যে ফ্যামিলি গঠন তা না, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। এই যে যত্ন, প্রজনন অঙ্গগুলার যে যত্ন, এটাই হচ্ছে প্রজনন স্বাস্থ্য। এই যে আমি এখন এখানে বসে কথা বলছি, কিভাবে কথা বলছি? আমার বাবা মার প্রজনন স্বাস্থ্যের সুন্দর একটা যত্ন ছিল, ওনাদের মধ্যে সুন্দর একটা মানসিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক ছিল, তার মাধ্যমেই কিন্তু আমি পৃথিবীতে আসতে পেরেছি। আমি কিন্তু অ্যাডোলেসেন্টদেরকে এভাবেই বুঝাই যে আসলে প্রজনন স্বাস্থ্য খুবই বেসিক, কিন্তু আমরা আসলে সেভাবে বলতে পারি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ফরিদা আক্তার আপনার কাছে জানতে চাইবো যে এই সময়ে আসলে মানসিক পরিবর্তন কেন ঘটে, বা মানসিক যত্ন আসলে কেন দরকার আসলে এই সময়ে? সুন্দর প্রশ্ন করেছেন শুভ। আমি এইটাকে একটু এভাবে বলবো যে প্রথমেই যদি আমি একটু ভাবি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা এক্স্যাক্টলি কি, এটা এলভিনা বলেছেন 11-12 বছর থেকে নিয়ে 18-19 পর্যন্ত এই সময়টি। তো এটাকে আমরা বলি এ কাইন্ড অফ ট্রানজিশনাল পিরিয়ড। কোথা থেকে কোথায় ট্রানজিশন হচ্ছে সেটা হচ্ছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের ট্রানজিশন হচ্ছে। একটি মেয়ে একটি মহিলাতে পরিণত হচ্ছে, একটি ছেলে একটি পুরুষে পরিণত হচ্ছে। সো ইটস এ ট্রানজিশনাল পিরিয়ড। আচ্ছা, এই বয়সে অনেকগুলো সাইকোলজিক্যাল এবং অনেকগুলো ফিজিক্যাল চেঞ্জেস হয় এবং একটা আরেকটাকে এফেক্ট করে, যে জন্য আমরা দুটো নিয়ে আজকে একসাথে কথা বলছি, রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে। তো এখানে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার দিয়ে শুরু করব যে এই সময় ওদের যেটা মনে হয় সেটা হলো একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হলো আই এম অন দ্য স্টেজ, হ্যাঁ, আই এম সেন্টার অফ অ্যাটেনশন, সবাই আমাকে দেখছে। হ্যাঁ, যার জন্য আপনি আপনার মেয়েকে যদি বলেন যে এই একটা বিয়েতে সে একটা কাপড় পরেছে, আপনি বললেন যে কিছুদিন পরে আপনি বললেন যে এই কাপড়টা আবার পরো কারণ তোমাকে খুব ভালো লাগে দেখতে, না এটা তো পরা যাবে না, আমি না গতবার এটা পরে গেলাম বিয়ে বাড়িতে। সো দ্যাট ওর ধারণা হচ্ছে সবাই ওকে দেখেছে এবং সবাই মনেও রেখেছে যে ও কি কাপড় পরে গেছে। এইটা একটা ধারণা থাকে ওদের। আর সেকেন্ডটা খুবই মারাত্মক, সেটা হচ্ছে আই এম আউট অফ ডেঞ্জার, আমার কিছু হবে না। সিগারেট সব খেলে খারাপ হয়, ড্রাগস নিলে খারাপ হয়, ইয়াবা খেলে খারাপ হয়। আগে পট পরিবর্তনে দেখলাম যে কোনো ভয় নেই। হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে এটা ডিস্টার্ব করবে না বা আমার কিছু হবে না, এই একটা ধারণা তাদের মধ্যে থাকে। এবং এই সময় খুব ব্যাপক একটা পরিবর্তন হয় বলেই এই পিরিয়ডটাকে বলা হয় পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস। বলা উচিত, কারণ আগে সেরকমই ধারণা ছিল, কিন্তু পরবর্তীতে রিসার্চ শো করছে যে আমরা যদি পেরেন্টিং প্রোগ্রাম ভালো মতো করতে পারি,
টিচাররা যদি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে বাচ্চাদের, এবং এই সময়টায় তারা যদি কোনো ক্লাবে ইনভলভ হয়, যেভাবে আরএইচএস স্টেপ করছে, হ্যাঁ আমাদের ইমন ওখান থেকেই এসছে, তো আমরা একটু পরে ইমনের কথা শুনবো, তো ওখান থেকে এসছে, তো আমরা এই সব প্রোগ্রামসের মাধ্যমে আমরা যদি বাচ্চাটিকে প্রপার সাপোর্ট দিতে পারি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওর কাছে আর ওটা পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস মনে হবে, মানে এটা যে জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া সেটি সে মনে করবে। এক্স্যাক্টলি। আপনার কাছে আসবো, আমরা আগেই বলেছি আমাদের অনুষ্ঠানের মধ্যমণি মূলত ইমন হোসেনই, ইয়ুথ অ্যাডভোকেট। আপনার কাছে জানবো যে কথাগুলো আসলে আপনার দুপাশ থেকে বলা হচ্ছে, শারীরিক বা মানসিক পরিবর্তন, এটি আসলেও সত্য কিনা, বা এটি আপনার জীবনে আসলে ঘটেছে কিনা, কি ঘটেছে আপনার অভিজ্ঞতা জানান। ধন্যবাদ। একটু আগে বললো যে অনুষ্ঠানের কথাটা, 2021 সালে যখন আমি কলেজে ভর্তি হই, আমার নবীনবরণে আমার একটা ড্রেস আপ সুন্দর মতো কিনেছিলাম, যে কলেজে যাব, সুন্দর একটা ড্রেস আপ লাগবে, সো ঠিক আছে। তার কিছুদিন পরে যখন আমাদের কলেজে আবার আরেকটা অনুষ্ঠান হয়, তখন আব্বু বলে যে কিছুদিন আগে না তুই নবীনবরণের জন্য জামা কিনলি, আবার আজকে কিসের জন্য টাকা, ওটাই আবার পড়ে যায়। এখন আমার কথা হলো যে আমি তো এটা একবার পরে গেছি, এটাতে আমাকে সবাই একবার দেখেছে, সো আমি তো আর এক জিনিস বারবার পরবো না, আমাকে আবার নতুন জামা লাগবে, এরকম একটা বায়না থাকে আমাদের কিশোরদের। আর যদি শারীরিক পরিবর্তনের কথা বলতে চাই, 2018 সালের শেষ শুরুর দিকে বা মাঝামাঝি হঠাৎ করে ঘুমের মাঝে মনে হলো কি যে আমার জানি আজকে মানে প্রতিদিনের মতো যে রাত্রি যাপন আমরা করি, আজকের রাত্রিটা কিছুটা অন্যরকম। তখন আমি ভাবি যে প্রতিদিনের মতো তো আজকে আমার দিনটা যাচ্ছে না। পরে যখন এগুলো নিয়ে আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করি, তখন বলে কি যে বন্ধু তুমি তো বড় হচ্ছ, কিছু দুষ্টু মিষ্টি চিন্তা ভাবনা তোমার মাথায় ঢুকছে, এর জন্য হয়তো বা এরকম কিছু একটা। পরে আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আমার তো একটা বড় ভাই আছে, তার সাথে তো মাঝে মাঝে আমাদের কথাবার্তা হয়, কিন্তু তখন তো সে আমাকে এরকম কোনো কথা বলছে না, তার মানে তো এটা স্বাভাবিক কিছু না। তখন আমাদের যে স্কুলে যে শারীরিক শিক্ষা স্যার ছিল, তার সাথে আমরা কথা বলতে যাই যে স্যার একটা কথা ছিল। পরে স্যার বলে যে বলো। আমি বললাম যে স্যার ক্লাসে না বলে স্যার আপনার সাথে একটু স্যার অফিস রুমে যদি কথা বলতাম। স্যার তখন বলে যে আচ্ছা চলো যাই। পরে স্যারকে যখন বললাম যে স্যার এরকম এরকম যে আমার যে আজকের রাত্রি বা কেমন যেন লাগতেছে স্যার, শরীরটাও মানে আমার সাথে মিলতেছে না। পরে স্যার বললো যে ইমন তোমার বয়সটা তো মাত্র শুরু হচ্ছে, তুমি একটা ধাপ পার করে আরেকটা ধাপের দিকে যাচ্ছ। তখন ভাবলাম যে স্যার তাহলে কি সবারই এটা হয় নাকি শুধু আমারই হচ্ছে, এটা কি আমার কোনো সমস্যা? পরে না এটা কোনো স্বাভাবিক, মানে এটা তোমার জাস্ট। পরে ভাবলাম যে আচ্ছা কিছু কিছু মানুষ বলতেছে যে এটা দুষ্টু মিষ্টি চিন্তা ভাবনা, স্যার বলতেছে এটা স্বাভাবিক। তখন একটা কনফিউশন হয়ে গেলাম যে তখন মেন্টালি একটা মানে প্রেশারের মতো তৈরি হচ্ছে যে আচ্ছা এটা কি, যে আসলেই কি এটা কি মানে জানার ইচ্ছা তৈরি হলো, জানার মানে তখন কিন্তু জানার আগ্রহটা একটু বেশি থাকে। পরে এর সাথে যে যখন আমরা ভাবলাম কি যে একটু ডাক্তারের কাছে যাই, যখন আমার যে পার্সোনাল যে ডাক্তার ছিল সে কথাটা শুনে হাসতে হাসতে মনে করেন কিছুটা আমাকে মানে বলতেছে যে আজকে মজা পেলাম, কি খাওয়া বলো। আমি বললাম আমি আপনাকে সমস্যার কথা বলেছি, আপনি বলতেছেন যে কি খাবেন। হ্যাঁ, পরে বললো যে এটা স্বাভাবিক ব্যাপার, তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তোমার কিছু পরিবর্তন দেখা দেবে, যেটা তোমার কাছে মনে হতে পারে এটা কি রোগ না স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কিছু কিছু পরিবর্তন আছে যেগুলো নাকি তুমি যদি যত্ন না নাও তাহলে এগুলো পরে রোগ হতে পারে, কিন্তু এর শুরুতে রোগ বলা যাবে না। তখন একটু মনে একটু শান্তি পেলাম। হ্যাঁ, আমি তোমার কাছে আসবো, ডাক্তার এলভিনা মোস্তারি আপনার কাছে জানবো যে একজন পুরুষ তার নিজ দায়িত্বে তিনি তার বড় ভাইয়ের কাছে বা বন্ধুর কাছে বা অবশেষে চিকিৎসকের কাছে এই যে চলে যাওয়ার যে সাহসটা, নারীর ক্ষেত্রে ঘটনাটা আসলে তার পরিবারের কাছ পর্যন্ত যেতেও বা পরিবারের কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রেও, আবার পুরুষ এবং নারীর কিশোর কিশোরীর সমস্যার ক্ষেত্রে নারীদের সমস্যাটা একটু অন্যরকম, একটু ভয়েরও, মানে এই জায়গাতে নারীরা কি ধরনের সমস্যায় পড়ে যায় বা শারীরিক পরিবর্তনগুলো আসলে সত্যিকার অর্থে কেমন হয়? একটু ডিফার করি শুভ আপনার সাথে। এই কারণে আমার কাছে মনে হয় যে নারী এবং পুরুষের দুজনেরই যে ফিজিক্যাল চেঞ্জটা হচ্ছে, মানসিক চেঞ্জ তো আপা বলেই দিল সুন্দর করে, যে ফিজিক্যাল চেঞ্জটা হচ্ছে দুটাই কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। এখন নারীদের ক্ষেত্রে একটা যেটা সুবিধা, আমরা কিন্তু নারীরা বা অনেকটা বা কিশোরীরা অনেকটা ঘর কেন্দ্রিক, তাই না? আমরা কিন্তু কিছু হলে খুব ইজিলি আমাদের মা, আমাদের বড় বোন অথবা খালা কারোর সাথে কিন্তু শেয়ার করতে পারছি, এবং একটা কারেক্ট ইনফরমেশন না হলেও কাছাকাছি
কাছাকাছি একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। যে যেমন আমি যদি বলি যে মেনস্ট্রুয়েশনের কথাটাই যদি বলি, যে আমরা যদি আগে থেকে একটু অ্যাওয়ার করে রাখতে পারি বাচ্চাদেরকে যে হ্যাঁ এখন কিন্তু মানে আমাদের সময়ের কথা যদি চিন্তা করি একটু আলাদা ছিল, তখন আমাদের প্যারেন্টসরা এতটা ফ্রি ছিল না আমাদের সাথে, কিন্তু এখন আমাদের যখন আমরা প্যারেন্টস লেভেলে আসছি আমরা কিন্তু অনেকটা ফ্রি। এখন কিন্তু অনেকটা মিনি প্যাক আমরা কি করছি, স্যানিটারি ন্যাপকিন ওদেরকে যখন ওদের বয়স 9 বা 10 হচ্ছে আমরা কিন্তু ওদেরকে দিয়ে দিচ্ছি, তাই না? কিন্তু এই যেই বলছি পরিবারে দেখেছি উপহার দেয়া হচ্ছে, উপহারও দিয়ে ওয়েলকাম করা হচ্ছে, ওয়েলকাম করা হচ্ছে, মিষ্টি খাওয়া হচ্ছে, তাই না? কিন্তু আমরা যেমন দিয়ে দিচ্ছি এবং তারা কিন্তু জানছে সেটা কিভাবে ইউজ করতে হবে, খুব সুন্দর করে একটা ইনস্ট্রাকশন সেখানে লেখা থাকছে। তো ছেলেদের ক্ষেত্রে যেটা আমি বলবো বা কিশোরদের ক্ষেত্রে যেটা বলবো, ওরা হচ্ছে ওদের মধ্যে শাইনেসটা কিন্তু মেয়েদের থেকে আমার কেন যেন মনে হয় ওই বয়সে একটু বেশি থাকে। ওরা কি করছে, ওরা তখন নেটে ঘাটাঘাটি করছে, তাই না? হয়তো মানে ওর একটা ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করছে যে কিনা পিয়ার একই এজের, ওর কাছেও হয়তো সঠিক ইনফরমেশনটা নাই। অনেক ক্ষেত্রে এই জন্য যেটা হচ্ছে যে কিশোররা কিশোরীদের থেকে ভুল ইনফরমেশন বেশি পাচ্ছে। সব ক্ষেত্রে বলবো না, অনেক ক্ষেত্রে এটা হচ্ছে। খুব কম কিশোরী আছে যারা তাদের বাবার সাথে, বড় ভাইয়ের সাথে অথবা টিচারের সাথে, ইমন যেটা বললো যে খুব মানে ফ্রিলি ডিসকাস করতে পারছে। তাই কাজে আমার কাছে মনে হবে যে কিশোর কিশোরী বোথ আর ইন ডেঞ্জার বলবো না, ওদের দুজনেরই জানার কৌতূহল আছে, কিন্তু ইনফরমেশনটা সঠিক জায়গা থেকে পেতে হবে। সেটা প্যারেন্টসের কাছ থেকে পেতে হবে, যে ওর থেকে একটু বয়সে বড়, যে ওকে সঠিক ইনফরমেশনটা দিতে পারবে, তার সাথে যদি ওরা ডিসকাস করে অনেক ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে এই যে ইনফরমেশনটা আমরা যে তাদেরকে দিতে চাই, বা তাদের কখনই বা আসলে একজন মনোবিজ্ঞানী বা একজন সাইকিয়াট্রিস্ট মানে তাদের কাছে আসার প্রয়োজন কখন পড়ে, কখন আসলে আসা উচিত? এটা বলার আগে একটুখানি বলে নেই যে কি চেঞ্জেসগুলো হয় ওদের। আচ্ছা, মানসিক পরিবর্তনগুলো আসলে কি? এই সময় যে চেঞ্জেসগুলো হয় তার মধ্যে খুব বিখ্যাত হচ্ছে 4-5টি কনফ্লিক্ট। আচ্ছা, প্রথমেই আমি বলবো আইডেন্টিটি ক্রাইসিস, যে প্রথমেই তাদের একটা ক্রাইসিস দেখা যায় যে আমি কি বড় হয়ে গেছি না এখনো ছোট আছি, কারণ আমি বলেছিলাম যে একটা ট্রানজিশন পিরিয়ড এটা। তো ওই ব্রিজ যেহেতু, সেই জন্য ওদের মাথায় তখন থাকে আমি কি ছোট হয়ে গেছি আছি নাকি আমি বড় হয়ে গেছি। এবং আমরাও খুব কনফিউজিং কথা বলি পেরেন্টসরা, যেমন কখনো বলছি যে এত ছোট বাচ্চা তুমি এত পাকা পাকা কথা বলো কেন, আর আরেক সময় গিয়ে দেখি টেবিল গুছানো না, এত বড় হয়ে গেছো তারপর তোমার টেবিলের এই দশা। আচ্ছা, তার মানে আমরা নিজেরাই কিন্তু কনফিউজ করছি ও ছোট নাকি ও বড়। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা হয় সেটা হচ্ছে পেরেন্টস ভার্সাস পিয়ার্স কনফ্লিক্ট, অর্থাৎ আমি পেরেন্টসের কথা শুনবো নাকি পিয়ার গ্রুপের কথা শুনবো, এইটা খুব বড় একটা কনফ্লিক্ট। হ্যাঁ, আমার কাছে ইমনকে খুব সাহসী মনে হয়েছে যে ইমন কি সুন্দর এরকম একটা কথা সে টিচারের সাথে শেয়ার করেছে, which is very uncommon। কিন্তু এটা আমিই পারিনি বা আমার ক্ষেত্রেও হ্যাঁ, কারণ এই পর্যন্ত ফ্রেন্ড পর্যন্ত যায়, কিন্তু তারপরে বড়দের সাথে লজ্জায় কথাটা বলে না, কিন্তু লজ্জায় একটা ব্যারিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো এনিওয়ে ওইখানটায় ওরা বাবা মার কথা শুনবো নাকি পেরেন্টসদের কথা শুনবো, বা পিয়ার গ্রুপের কথা শুনবো, এইটা নিয়ে খুব কনফিউজ থাকে, এবং এইটার জন্য পেরেন্টসদের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে। আচ্ছা, ওই সময় ওদের দেখা যায় যে ওদের সবসময় মনে হয় ল্যাক অফ রিকগনিশন, কেউ আমাকে রিকগনাইজ করছে না, আমি আসলে অনেক কিছু করতে পারি, আমার অনেক শক্তি, কিন্তু কেউ বিশ্বাসও করছে না, আমাকে সুযোগও দিচ্ছে না। এই কারণে আবারও ফিরে যাব RH স্টেপের এই উদ্যোগের কথা, যে এগুলো খুবই সুন্দর উদ্যোগ, যেখানে একটা জায়গায় ওরা কাজ করতে পারছে, সমাজের জন্য কাজ করতে পারছে, দেশের জন্য কাজ করতে পারছে, নিজের উন্নতির জন্য কাজ করতে পারছে। তো এইটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা সেটা হচ্ছে ইমোশন ভার্সাস লজিক কনফ্লিক্ট। লজিক্যাল হব না ইমোশনাল হব, কারণ ওই সময় ওরা প্রচণ্ড ইমোশনাল হয়। তার একটা বড় কারণ আমি আগেই বলেছি যে হরমোনাল সেক্রেশন। তো এই কারণে যেটা হচ্ছে সেটা হলো যে ওদের মধ্যে ওই লজিক এবং ইমোশন নিয়ে একটা কনফ্লিক্ট দেখা দেয় এই সময়টায়। আরেকটা বড় হচ্ছে কোপ আপ উইথ দ্য বডি চেঞ্জেস। আমার নিজের মনে আছে যে আমার সবচেয়ে যেটা কষ্টের একটা টাইম ছিল যখন দেখেছি আমার ফ্রকগুলো খুব ছোট হয়ে গেছে। এত সুন্দর সুন্দর ফ্রক পরতাম, ফ্রকগুলো খুব ছোট হয়ে গেছে, ওটা নিতে পারছিলাম না। আর যখন আমাকে বলা হলো যে শালো কামিজ পরতে হবে, ওড়না যেন ঠিক মতো গায়ে থাকে, এইগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করেছিল তখন। তো এই জাতীয় প্রবলেমগুলো হয়। এরপর আমরা যেটা বেশি দেখি আজকাল, আমরা অনেক বেশি অ্যাফেয়ার দেখছি।
আমার কাছে ছোট ছোট ছেলে মেয়ে আসে, এসে বলে কি আমাদের অনেক দিনের প্রেম আন্টি। আমি বলছি, বয়স কত? বয়স হচ্ছে 14 বছর। হচ্ছে প্রেমটা কিন্তু অনেক দিনের। তো এটা ইন্টারেস্টিং হচ্ছে যে এই আর্লি প্রেম কেন হচ্ছে, কারণ ওরা অপোজিট সেক্সের প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়। আরেকটা মারাত্মক যেটা হচ্ছে সেটা হচ্ছে পিয়ার প্রেশার অ্যান্ড অ্যাডিকশন। পিয়ার প্রেশারটার কারণে সে বন্ধুদেরকে না করতে পারে না, যে আমি যেমন ওর বন্ধুরা কিন্তু ভালোই বলেছিল এটা, না ভালো না, একটা ইঙ্গিত ছিল, দুষ্টু মিষ্টি একটা চেঞ্জ, মিষ্টি তুমি দুষ্টু হতে পারো। এবং আমার মনে আছে একটা স্টাডি হয়েছিল যে এই কল গার্লসের কাছে কোন এজ গ্রুপ যায়, একটা ভালো সংখ্যা হচ্ছে 16 থেকে 23-24 বছর পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, তার মানে কত মারাত্মক এটা, তাই না? তো এইটা একটাই আছে। আরেকটা আমরা খুব বেশি দেখছি অ্যাবিউসিভ ইউজ অফ টেকনোলজি। এটা অনেক বেশি আমরা সবাই জানি যে ওই নানান কিছু অ্যাপসে ঢুকছে, নানান কিছু দেখছে যেটা তাদের এইজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আচ্ছা, তারপরে যেটা হয় সেটা হচ্ছে মুডিনেস, মুড সুইং অনেক বেশি হয়, অনেক বেশি মুডি হয়ে যায়, মুড সুইং অনেক বেশি দেখি। একটা পজিটিভ জিনিস হচ্ছে যে আগেও নিজেকে যেভাবে ভাষার মাধ্যমে এক্সপ্রেস করতো, এই সময় এসে ওই এক্সপ্রেশনটা বেটার হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওরা কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ে যায়, তার আগ পর্যন্ত কংক্রিট থিঙ্কিং থাকে, তারপরে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তারা ক্লোজ বন্ধু বানাতে শেখে এবং ক্লোজ বন্ধুদের সাথে অনেক কিছু শেয়ার করতে শেখে এই বয়সটাতে এসে। আরেকটা হচ্ছে তারা বাবা মার থেকে একটুখানি ডিটাচড হয়, কিন্তু বাইরের লোককে ভালোবাসার মানুষ বানাতে পারে। যেমন হয়তো মামাকে খুব পছন্দ করছে, খালামণিকে খুব পছন্দ করছে, এরকম বাইরের চরিত্রগুলো অনেক অনেকটা অবলম্বনের মতো করে নিতে চাই। এক্স্যাক্টলি, হ্যাঁ, হয়তো সেকেন্ড প্যারেন্ট ফিগার হয়ে যায়। আমরা আরো আলোচনায় আসবো, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় আবারও ফিরছি। থ্যাংক ইউ। ডাক্তার এলভিনা মোস্তারি, আপনার কাছে জানবো যে আমরা ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে গিয়ে আসলে দেখি যে RH স্টেপের একটা ব্যানার দেখি, দেয়ালে সাঁটা থাকে। তখন অবশ্য আপনার কথাই বেশি মনে পড়ে। তো এখানে আসলে কি ধরনের সেবা দেয়া হয়, বা এই সেবা আসলে কারা নিতে আসে, বা সেবা যারা নিতে আসে তাদেরও কোনো একটা গল্প যদি আপনি আমাদের কাছে শেয়ার করেন। আচ্ছা, গল্প শেয়ার করার আগে ছোট করে একটু যদি বলি যে RH স্টেপ কিন্তু আমরা অনেক আগে থেকে কাজ করছি বাংলাদেশে। কত বছর থেকে? আমরা 1983 সাল থেকে কাজ করছি। অনেক আগে? হ্যাঁ, 1983 সাল থেকে কাজ করছি। তখন আমাদের এটা গভর্নমেন্ট প্রজেক্ট ছিল, তখন সেটার নাম ছিল MRTSP। তার সময়ের পরিবর্তনের সাথে সাথে যেটা হলো যে তখন সেটা যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট ছিল, 2000 সালে গিয়ে সেটা গভর্নমেন্টের যে ফান্ডটা ছিল সেটা উইথড্র হয়ে গেল। তারপরে আমরা সুইডিশ সিডার ফান্ডে কাজ করছি, এবং তখন আমাদের নতুন নাম হলো 2002-এ গিয়ে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম। তা এর আন্ডারে আমরা কাজ করছি। আমরা কিন্তু 8টা ডিভিশনে কাজ করছি বাংলাদেশে, 8টা ডিভিশনে কাজ করছি। আমাদের হচ্ছে মোট 27টা সেন্টার আছে, তার মধ্যে 21টা হচ্ছে আমাদের মেডিকেল কলেজ হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটালে, আর 4টা হচ্ছে শুধুই মাত্র আমাদের অ্যাডোলেসেন্টদের জন্য। সেই 4টা হচ্ছে আমাদের সাভার, নড়াইল, সিলেট আর গাইবান্ধা, যেখানে হচ্ছে আমরা শুধুমাত্র অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করছি। কিন্তু অন্য যেখানে আপনি দেখতে পাচ্ছেন বলেন ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ বলেন, সেখানেও কিন্তু আমাদের কর্নার আছে, যেখানে আমরা অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ সহ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসগুলো দিয়ে থাকি। তা এখানে আমরা মেইনলি হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস, সেক্সুয়াল হেলথ সার্ভিসগুলো দিই। তার মধ্যে যদি ডিটেলস বলি আপনাকে, মেনস্ট্রুয়াল রেগুলেশনটা আমরা করে থাকি, পোস্ট অ্যাবর্শন কেয়ার করে থাকি, সেফ মাদারহুড সার্ভিসেস করে থাকি, RT-STI সার্ভিসেস, আমাদের কিছু প্যাথোলজিক্যাল সার্ভিসেস আছে, কিছু বলবো না, আলট্রাসোনোগ্রাম সহ আমাদের ব্লাড ইউরিন টেস্টগুলো আমরা করে থাকি, হরমোনাল টেস্টও কিছু কিছু হয়ে থাকে। এছাড়া আমরা অ্যাডোলেসেন্টদেরকে স্পেশাল আমরা একটা কাউন্সিলিং সার্ভিস দিয়ে থাকি। মানুষের সবার জন্য, সব ধরনের ক্লায়েন্টের জন্য কিন্তু আমাদের কাউন্সিলিং সার্ভিসটা এখানে খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যদি প্রপার কাউন্সিলিং করতে না পারেন তাহলে কিন্তু সে বুঝবে না যে তার কোন সার্ভিসটা দরকার, এবং এই জন্য কিন্তু আমাদের RH স্টেপের কাউন্সিলর আছেন, 2 জন করে কাউন্সিলর থাকেন, বেশিরভাগ ক্ষেত্রে একজন প্রি কাউন্সিলর, একজন পোস্ট কাউন্সিলর, যারা হচ্ছে এখানে সার্ভিস নিতে আসে সবাইকে আমরা কাউন্সিলিং এর আওতায় নিয়ে আসি। কিন্তু এই সার্ভিস
মানে গ্রহীতা এদের সংখ্যা কেমন? মানে সার্ভিস গ্রহীতা আমরা কিন্তু যদি বলি এই পর্যন্ত আমরা প্রায় 6 লাখের বেশি মানুষকে আমরা সার্ভিস দিয়ে ফেলেছি প্রথম থেকে শুরু করে। আর আমরা কিন্তু ট্রেনিংও দিয়ে থাকি, সার্ভিসের সাথে সাথে আমরা ট্রেনিং করে থাকি, সেও যেন অন্যদেরকে এই তথ্যগুলো ওই তথ্যগুলো দেয়। এবং আমরা আরেকটা করি হচ্ছে যে ক্লায়েন্ট যদি থাকে, সাথে যদি তার পার্টনার থাকে বা তার হাজব্যান্ড থাকে, যা তার ফ্রেন্ড থাকে, যে কেউ হোক না কেন, দুজনকেই কিন্তু আমরা কাউন্সিলিং করি। অনেক সময় হয় যে সাথে যে আসে সে হয়তো নিজের প্রবলেমটা বলতে পারছে না, কিন্তু পরে মনে হয় ঠিক আছে আমি একা যাব, একা গিয়ে আমি আমার প্রবলেমটা ফেস করব। এটা তো গেল। আর আমাদের যদি অ্যাডোলেসেন্টদের জন্য একদম পিওরলি অ্যাডোলেসেন্টদের জন্য বলি, সেখানে আমাদের অ্যাডোলেসেন্ট হেলথ কর্নার আছে, যেখানে আমাদের অ্যাডোলেসেন্ট বললেও আমরা 35 বছর 30 বছর পর্যন্ত কিন্তু ইয়থরাও আসে। আচ্ছা, সেখানে তাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা নিয়ে কথা বলে, যেটা তারা হচ্ছে সরাসরি তাদের প্যারেন্টসের সাথে বলতে পারছে না। অনেক সময় হয় কি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে ওরা যেতে শাই ফিল করে, কারণ কি ভাবে যে ওখানে গেলেই ভাববে, বিশেষ করে মেয়েরা, আমি মনে হয় প্রেগনেন্ট, ওই কেউ দেখলে ভাবে আমি মনে হয় প্রেগনেন্ট। আসলে সে তো প্রেগনেন্ট না, সে হয়তো তার মেনস্ট্রুয়েশনের সমস্যা নিয়ে গেছে, তার আরটিআই সমস্যা নিয়ে গেছে। কিন্তু আমাদের দেশে হয় না যে সে কেন ঢাকা মেডিকেলে আর স্টেপ সেন্টার, নিশ্চয়ই সে প্রেগনেন্ট বা অন্য কোনো কারণে গেছে। তা এটা একটা কিন্তু ভালো কেস স্টাডি। আমরা তো কেসে আসলে নামগুলা বলতে চাই না, তা এটা আমরা খুব কমনলি পাই যে যখন আমরা অ্যাডোলেসেন্টদেরকে বলি যে তোমরা আমাদের সেন্টারগুলোতে আসো না কেন, তখন বলে যে আপা ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ বা চিটাগং মেডিকেলে আমরা যেতে একটু শাই ফিল করি, কারণ সবাই ভাবে যে আমি হয়তো আমার হচ্ছে কোনো কারণে প্রেগনেন্ট বা মাসিক রিলেটেড কোনো কিছুর জন্য গিয়েছি। কিন্তু ওই যে হেলথ কর্নারগুলো যেখানে আছে সেখানে ওরা কিন্তু খুব ইজিলি আসতে পারে, কারণ সেখানে কিন্তু সাইনবোর্ডে দেওয়া আছে যুব বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র। আরেকটা আমরা বলি পাঠশালা, আর স্টেপ পাঠশালা। পাঠশালা বলার একটাই কারণ সেখানে অনেক ধরনের বই থাকে, যে বইগুলা হচ্ছে তারা গল্পের মাধ্যমে পড়তে পড়তে তাদের চেঞ্জগুলা বুঝতে পারে। এবং সেখানেও কিন্তু আমাদের ইয়থ অফিসার থাকে, তারা কিন্তু এই যে ইমনদের মতো ইয়থ অ্যাডভোকেট বা আমরা বলি পিয়ার যারা আছে, তাদের সাথে কিন্তু একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করে। তারা কি করে, তাদের সব ধরনের প্রবলেমগুলা তাদের সাথে কনসাল্ট করতে পারে এবং একটা ওয়ে তারা দেখায় দেয় যে তারা অনেক সময় দেখা যাচ্ছে কাউন্সিলিংয়ের মাধ্যমেই সেটা হয়ে যাচ্ছে, তার ফিজিক্যাল প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। অনেক সময় হচ্ছে রেফারেল লাগছে, তখন তারা রেফার করে দিচ্ছে আমাদের মেডিকেল কলেজ হসপিটালগুলোতে, যেখানে আমাদের কিন্তু ডক্টররা থাকে। ধন্যবাদ। আমি আপনার প্রসঙ্গ থেকে আসলে ইমনের কাছে জানতে চাই যে এই বয়সের যারা, তারা তোমাদের কাছে আসলে কি সমস্যা নিয়ে আসে, তোমরা কতদূর পর্যন্ত সলভ করতে পারো, বা সমস্যার ধরনগুলো আসলে কি রকম, বা তুমি কি পরামর্শ তাদেরকে দাও? যদি আমাদের যে বললো যে আমাদের আলোর ধারা পাঠশালা আছে, ওইখানে অনেক ছোট থেকে শুরু করলে মানে 18-20 বছরের উপরে যারা আছে তারাও মাঝে মাঝে আসে। যখন আমরা আসে বই পড়ে গল্প করি, মানে গল্প করতে করতে আগে তাদের খাতে মানে বলি না যে ভাই তোমার সমস্যা কি, এরকম কোনো কথা আমরা আগে বলি না। আসে বই পড়ে, তারপর গল্প করতে করতে যে ভাই আজকে এটা এরকম হয়েছে যে আপনার সাথে একটা কথা বলি, মানে আগে গল্প করতে করতে তার ভিতরে যাওয়া। হ্যাঁ, তারপর তার মুখ থেকে শুনি যে ভাই আমার তো এই সমস্যাটা হচ্ছে, কি করতে পারি। যদি আমাদের যদি মনে হয় যে না আমরা এটার সেবা দিতে পারবো, তাহলে আমরা সরাসরি বলে দিই। আর তা না হলে যে আমাদের যে উপজেলা যে কিশোর বান্ধব স্বাস্থ্য সেবার কেন্দ্রটা যেটা রয়েছে, আমরা ওইখানে কাউন্সিলিংয়ের জন্য পাঠিয়ে দিই। কিছুদিন আগে আমাদের উপজেলার যে ইউনো স্যার, সাইমুন হুদা স্যার, সে একটা গল্প বলতেছিল কি যে একটা কেস পেয়েছে যেটা নাকি মানে 14 বছরের একটা মেয়ে হাত কেটে এসেছে। পরে স্যার এটা নজরে যায় যে এত ছোট্ট একটা মেয়ে কীভাবে হাত কাটলো। পরে যে বলে কি যে স্যারকে বলে, স্যার আমি তো রিলেশনে ছিলাম, ছেলেটি আমার হাত ধরে ঘুরতো, বেড়াতাম, কিছুদিন আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, সো মায়ে স্যার হাত কেটে ফেলেছি। সে অবাক যে 14-15 বছরের মেয়ে কি বুঝলো যে হাত ধরে ঘুরছে, হঠাৎ করে হাত কেটে ফেললো। এর জন্য এটা আমাদের কিন্তু মানে বেশিরভাগ যে জিনিস কেসগুলো আছে যে আবেগের কারণে আমরা করে বসি, এগুলোর জন্য কিন্তু কাউন্সিলিংয়ের প্রয়োজন। আমরা মূলত সেই কাজগুলোই করছি, যে গল্পের মাঝে মাঝে গল্পও করছি, তার সমস্যাগুলো চিহ্নিত করছি, প্লাস তাকে সমাধানও দেওয়ার চেষ্টা করছি। আর যদি না পারি কিছু কিছু বিষয় জানা যেগুলো আমাদেরও নিজেরও মানে জানতে বা বোঝাতে একটু অসুবিধা হয়, সেগুলো আমাদের ইউথ অফিসার আছে, জুনিয়র ইউথ অফিসার আছে, তাদের কাছে পাঠিয়ে দিই এবং তারা কাউন্সিলিং করে সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করে। এবং যদি অ্যাডোলেসেন্ট যদি বুঝতে না পারে বা কোনো বাচ্চা বা তারা যদি বুঝতে না পারে, তখন আমরা ট্রাই করি কি তাদের যে অভিভাবক আছে তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি যে আন্টি এরকম এরকম লক্ষ্যগুলো কিন্তু আমরা দেখছি, আপনি কি এগুলো খেয়াল করছেন যে ছেলেটি একটু ঘোরাঘুরি করছে প্লাস অন্যমনস্ক হয়ে যাচ্ছে। পরে তাদেরকে যখন বলে দিই, তার কিছুদিন পরে আবার গার্জেনরা আবার আমাদের কাছে আসে যে বাবা তুমি যদি না বলতো আমরা কিন্তু এগুলো দেখতাম না বা বুঝতাম না। মানে
অবস্থাটা এমন হয় কি যে আমরা বাচ্চারা যাই করতে চাই না, কিন্তু অভিভাবকের আড়ালে করতে চাই। হ্যাঁ, যে অভিভাবক জানবে না, সবাই জানে যে আমার মানে অবস্থা এমন হয়ে গেছে বাংলাদেশের যে অভিভাবকের সামনে আমরা একটা রূপ দেখাচ্ছি, কিন্তু বন্ধু বান্ধবের সাথে আরেকটা রূপ দেখাচ্ছি। হ্যাঁ, যেটা নাকি মনে হয় কখনো আমার মতে যে এগুলো করা ঠিক না। কারণ আমার প্যারেন্টসই যদি না জানে যে আমি কিভাবে বড় হচ্ছি, তাহলে তো মনে করেন আমার যদি কোনো হঠাৎ করে যে বলে যে মা আমার পেটে ব্যথা, একটা মেয়ে বলবে বসলো, তা মেয়ে আম্মু তো ভাববে যে হয়তো খাবার দাবারে কোনো একটা কিন্তু মাসিকের সময় যে পেটে ব্যথা মেয়েটি যদি এভাবে উল্লেখ করে না বলে, তাহলে কিন্তু মানে সমস্যার সমাধান দেওয়া যাচ্ছে না। এর জন্য যে আমাদের যে ঢাকা, তারপর ঢাকা বলতে মানে সাভারে, তারপর নড়াইলে এসব যে আলোধরা পাঠশালায় রয়েছে, এগুলো আমাদের ছেলে মেয়ে সব মিলে মানে 9 জন করে আমরা আছি। আমরা ছেলেরা ট্রাই করি যে মেয়েদের সাথে একটু ইজিলি ফ্রি হওয়ার জন্য। হ্যাঁ, আর বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আমাদের যে মেয়ে যে ইউথ অ্যাডভোকেট যারা রয়েছে তারা মেয়েদেরটা হ্যান্ডেল করে আর আমরা ছেলেদেরটা করি, এটা মানে বেশিরভাগ হয়। কিন্তু আমরা ট্রাই করছি যে মেয়েদের কাছেও আমাদের সহজভাবে কথা বলার জন্য, যে এক মানসিকতা বা একতরফা জানে না থাকে। যে আমরা অ্যাড করতে চাচ্ছি, একটু অ্যাড করতে চাচ্ছি। ইমন খুব সুন্দর বলছিল, কিন্তু একটু আসলে আমি থামালাম এই কারণে যে আমাদের যেটা আমরা বলছিলাম যে আমাদের যে 4টা যুব বান্ধব কেন্দ্র আছে বা পাঠশালা, আমরা যেটা বললাম যে সাভার, নড়াইল, আমাদের হচ্ছে গাইবান্ধা এবং সিলেট, এখানে আমাদের কিন্তু ইয়ুথ অ্যাডভোকেটের মধ্যে আমরা কিন্তু 50-50 রাখলাম। হ্যাঁ, আমাদের কিন্তু মেয়ে এবং ছেলে দুজনেই থাকছে এবং ওদের কিন্তু টাইম টু টাইম অনেকগুলো ট্রেনিং হয়ে থাকে। ওই ট্রেনিংগুলো কি হচ্ছে, তারা হচ্ছে বেসিক একটা ট্রেনিং পায় হচ্ছে যে SRHR এর উপর, মানে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটসের উপর। কারণ ওরা যদি নিজেরা এটা ক্যাপাসিটেড না হয়, ওরা কিন্তু অন্য ইয়ুথ বা অ্যাডোলেসেন্টদেরকে ইনফরমেশনগুলো দিতে পারবে না। তা এটা আমরা প্রথমেই যখন ওদেরকে আমরা আমাদের অ্যাডভোকেট হিসেবে নিলাম, প্রথমে ওদেরকে আমরা একটা বেসিক ট্রেনিং দিয়ে দিই। ফরিদা আক্তার, আপনার কাছে জানবো যে এখানে দুপক্ষের প্রস্তুতির ব্যাপার আছে। একটি হচ্ছে যে যারা এই চেঞ্জেস এর মধ্যে দিয়ে আসলে যাচ্ছে তাদের প্রস্তুতিটা আসলে কীরকম, তাদেরকে কিভাবে তৈরি করা, আর একটা হচ্ছে যে অভিভাবকদেরকে কিভাবে কোন মেসেজগুলো আসলে দেয়া, এই 2 রকম বিষয়টা আসলে জানতে চাই আপনার কাছে। সুন্দর। ছেলে মেয়েদের রেডি করার জন্য ওদের আমি যে প্রোগ্রামটির কথা বলছিল আর এই যে স্টেপ, অফকোর্স এই ধরনের প্রোগ্রাম খুবই দরকারি। আমি এই প্রোগ্রামগুলোর জন্য একটা বই রেডি করেছি, বইটার নাম হলো কিশোরী ভাবনা। কিশোরী ভাবনাতে আমি যেগুলো এনেছি সেটা হলো একটু ইনফরমেটিভ স্টোরিজ, মানে স্টোরি কিন্তু এটার মধ্যে তথ্যবহুল। ওখানে যেটা আছে সেটা হচ্ছে ইস্যুসগুলো হলো বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব এবং কিভাবে করব, কেন করব। সেকেন্ডটাই হচ্ছে আর্লি অ্যাফেয়ার। ও যেটা বললো মারাত্মক একটা কথা বলেছে, 14 বছরের মেয়ে হাত কেটে ফেলতেছে কারণ ওই যে ইম্প্যাক্ট অফ লাভ, তাই তো? তো এইটাকে আমরা এইটা যেন না হয় এবং এটা খারাপ দিকগুলো কি, এবং খারাপ দিকগুলো উল্লেখ করার সময় আমি কোনো কিছু গুগল থেকে নেই নাই, আমি এক্স্যাক্টলি আমার ঈদের পেশেন্টদের যে প্রবলেমগুলো সেটাকে তুলে ধরেছি। হ্যাঁ, তারপর ধরেন সুইসাইড করব না কেন, এবং সুইসাইডাল টেন্ডেন্সি থেকে নিজেকে রক্ষা করব কিভাবে, সেলফ ডিফেন্স, যে যৌন নির্যাতন থেকে আমি নিজেকে কিভাবে রক্ষা করব সেটা ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে আমি কোন ধরনের ফ্রেন্ড বেছে নিব এবং আমি ফ্রেন্ডশিপ মেইনটেইন করব কিভাবে সেটা। এবং লাস্টে একটা আছে, সব মিলে 10টা, আসলে আমার সবগুলো মনে পড়ছে না। লাস্টেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গোল ওরিয়েন্টেড হওয়া, একটা গোল এক্সারসাইজ। আমি সাধারণত আমার ক্লায়েন্টসদের, অ্যাডোলেসেন্টদের সবাইকেই আমি গোল এক্সারসাইজ করাই, অবশ্যই 14 পর থেকে। হ্যাঁ, আমরা বলি 14 আগ পর্যন্ত বাচ্চারা খুব রিমোট ফিউচার দেখতে পারে না, এই জন্য আমরা 14+ থেকে করি। কিন্তু ওইটা খুবই ভালো একটা এক্সারসাইজ। কেন? ওইটার পর আমি দেখি যে একটা বাচ্চা খুব বিচ্ছিন্ন চিন্তা নিয়ে আমার কাছে এসেছিল, কিন্তু কাউন্সেলিংয়ের পরে সে দেখা গেল খুব গোল ওরিয়েন্টেড হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো ওই এক্সারসাইজটা আমি ইচ্ছা করে বইটার মধ্যে দিয়েছি, কারণ বাংলাদেশের এই আপনি বললেন 3 কোটি কিশোর কিশোরী, তার মধ্যে কয়টা বাচ্চা আমার কাছে আসছে, তো সেই জন্য আমি বইয়ে দিয়ে দিলে এটা অনেকখানে যেতে পারে। এই বইটি যেমন ওনাদের সেন্টারটার জন্য অনেক ভালো হবে, যেখানে পাঠশালার জন্য এই বইটা হয়তো খুব এই ধরনের প্রোগ্রামেই আমার বই নেওয়া হচ্ছে এবং এটা বেশ জনপ্রিয় হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। বিরতির আগে আমি আমাদের সন্তান যারা বা কিশোর কিশোরী যারা আছে তাদের প্রস্তুতির কথা বলছিলাম, কিন্তু বাবা মায়েরা যদি এটা আরও আগে জানতেন বা অভিভাবকরা তাদেরকে আগে থেকেই যদি এই
এই সমস্যাগুলো সম্পর্কে জানানো হতো, তাহলে আরো সতর্ক তারা থাকতেন। তাদেরকে আসলে কি মেসেজ দেয়া যায়? আমার মতে যে আমরা যদি পেরেন্টিং প্রোগ্রামের মাধ্যমে যেতে পারি, তাহলে আমাদের যে মেসেজগুলো সবচেয়ে আগে দেয়া দরকার সেটা হলো, অনেকগুলো দিক আছে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট কিছু বলি। প্রথমে হচ্ছে যে ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ কিডস, খুবই দরকারি এটা। হ্যাঁ, তাহলে আমার বাচ্চার ওই যেমন ও টিচারকে জিজ্ঞেস করেছিল, ও স্টুডেন্টসদেরকে, ওর বন্ধুদের জিজ্ঞেস করেছিল, ওর সাথে যদি পেরেন্টসের রিলেশনশিপ আরও নর্মাল হতো, ও তাহলে পেরেন্টসদেরকেই জিজ্ঞেস করতো। হ্যাঁ, তো সেটা ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা রিস্ক আছে কি, ওই দুষ্টু মিষ্টি চিন্তা বলে ওরা যদি আরেকটু প্রভাবিত করতে পারতো ওকে, পিয়ার প্রেশার হতো, ও কিন্তু অন্যদিকে যেতে পারতো টিচারকে জিজ্ঞেস না করে। হ্যাঁ, কিন্তু এর মানেই হচ্ছে পেরেন্টসের সাথে আমি যত ক্লোজ থাকবো তত আমি এগুলো শেয়ার করতে পারবো। এই বয়সে একটু চোখ রাখতে হবে আমার ছেলে মেয়ে কার সাথে মেশে, এবং ফ্রেন্ডলি হলে আমি এটা বেশি জানতে পারবো, এটা একটা। আরেকটা হলো যে আমি ক্রিটিসাইজ করব না, ওভার ক্রিটিসাইজ করব না আমার বাচ্চাকে, বরঞ্চ আমি প্রেস করব। আমি বাসায় একটা প্রেসের কালচার তৈরি করব। আচ্ছা, আমি একটা কথা বলি সবসময়, যে আমরা আল্লাহকে কি করছি, আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছি। তো তার মানে প্রশংসা করা ব্যাপারটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, এবং এইটা আমাদের মানুষের মধ্যেও এই কালচারটা থাকতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এই সময়ে যেটা পেরেন্টসরা করবেন সেটা হলো বাচ্চাদেরকে ওভার অ্যাডভাইস দেবেন না। এইটা আমার কাছে অনেক বেশি আসে, যে অ্যাডভাইসের যন্ত্রণায় শেষ একদম, এটা করবা না, ওইটা করবা না, এটা ভালো ওইটা মন্দ, অতিরিক্ত আমাদের সময়ে কাঁচা কঞ্চি দিয়ে বোঝানো। হ্যাঁ, আমরা উল্টা বলি এক্সপ্লোর করতে, বাচ্চাটি কি চিন্তা করছে সেটা এক্সপ্লোর করা। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট পদ্ধতি আছে যেটা বাচ্চাকে ইমোশনাল দিকটাকে সাপোর্ট করার জন্য খুব ভালো, সেটা হচ্ছে ডায়েরি রাইটিংয়ে এনকারেজ করা, সেটা তার ফিলিংগুলোকে ডায়েরির মাধ্যমে প্রকাশ করবে, স্পেশালি নেগেটিভ ফিলিংগুলোকে, যাতে ওই ফিলিংগুলো চলে যায়। হ্যাঁ, আউটলেটটা হয়ে যাবে, তো আউটলেট হলে ওই ফিলিংটা আর সাবকনশিয়াসে থাকবে না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ইউএসএতে ওরা অনেক বেশি ব্যবহার করে, সেটা হচ্ছে ধরেন ইমনকে ওর বাবা কিছু একটা বলতে চান, যেটা উনি সরাসরি বলতে লজ্জা পাচ্ছেন, অথবা বললে ইমন চেতে যাবে, এই কারণে উনি ওইটাকে লিখে জানাতে পারেন। চিঠি লেখালেখি, বাবা মা চিঠি লিখবে বাচ্চাকে, আর বাচ্চা ওইটার উত্তর দিবে। এইতে একটা আর্টিস্টিক রিলেশন তৈরি হয়, এবং ওইটা খুবই ভালো কাজ দেয়। আমি আমার পেরেন্টসদেরকে অনেক গাইড করেছি এভাবে। আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চার প্রতি আপনার ইন্টারেস্ট শুড বি জেনুইন ইন্টারেস্ট। আজকাল আমরা সেলফোন নিয়ে কথা বলতে, হ্যাঁ বল না, কিছু বলবি কি আম্মুকে, আচ্ছা বল বল, আমি শুনতেছি তো, আর এদিকে সেলফোনে কথা বলতেছি। তার মানে বাচ্চাটা বুঝতেছে দিস ইজ নট পারফেক্ট অ্যাটেনশন। ওর অ্যাটেনশন এবং ইন্টারেস্ট শুড বি ভেরি জেনুইন। আমি আপনার কাছে আসবো, ডাক্তার এলভিনা মোস্তারি, আপনার কাছে জানবো যে শহুরে একজন নারী বা একজন কিশোর বা কিশোরীর ক্ষেত্রে সেন্টারে চলে যাওয়া বা কারোর সাথে আলোচনা করা, বা সে যতটা ইজি বোধ করে, প্রত্যন্ত অঞ্চলে যে আসলে বুঝেই না যে কার কাছে যেতে হবে, তাদের জন্য আসলে যুদ্ধটা কত বেশি, বা তারা কি করতে পারে, তাদের জন্য আপনারা কি করেন? আসলে যুদ্ধ আমি বলবো যে শহর বা নারী, শহর বা গ্রাম আমরা বলবো না, হ্যাঁ, যুদ্ধটা কিন্তু সব জায়গাতেই আছে। কারণ এই যে কনসেপ্টটা অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথের যে যত্ন নিতে হবে বা আমাদের সেন্টারে আসতে হবে, শুধু আমাদের বলবো কেন, গভর্নমেন্টেরও কিন্তু সেন্টার আছে, গভর্নমেন্টের কিন্তু অ্যাডোলেসেন্ট বা কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, এবং সেই স্বাস্থ্য সেবাগুলা কিন্তু পুরা বাংলাদেশেই আছে। এগুলো কি সব হাসপাতালে আছে? সব হাসপাতালে না, স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলা কিছু কিছু হসপিটালে আছে, বা আপনি যেটা বলেন উপজেলা হেলথ কমপ্লেক্সে আছে, কিছু আলাদা আছে, এটা পুরো বাংলাদেশে আছে। কিন্তু এটার ইনফরমেশন বা যে এটার যে তথ্য বা এটার যে প্রচারণ আমি বলবো কম। হ্যাঁ, আমরা কিন্তু মানে এই সেক্টরে কাজ করে দেখে কিন্তু আমরা জানছি, কিন্তু আপনি অন্য বাবা মাকে জিজ্ঞেস করেন, অনেকেই কিন্তু তারা জানছে না। এমনকি গণমাধ্যমও কিন্তু খুব ভালোভাবে জানে না যে কোথায় কোথায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে, যেখানে গণমাধ্যম বা আমি প্যারেন্টস হয়ে বা আমি ফিজিশিয়ান হয়ে জানছি না, সেখানে যে একজন রিমোট এরিয়াতে যে একজন মা থাকে, একজন অ্যাডোলেসেন্ট কিশোর বা কিশোরী থাকে, তাদের কাছে কিন্তু সেটা আরো বেশি অজানা। তাই সেই ক্ষেত্রে আমি বলবো এটা শহর বা গ্রামের যুদ্ধ বলবো না, এটা হচ্ছে যুদ্ধ না, এই ইনফরমেশনটা পুরো বাংলাদেশে ছড়াই দিতে হবে যে তোমাদের জন্য কিন্তু একটা কর্নার আছে, সে কর্নারে তোমরা সঠিক ইনফরমেশন পাবা, তথ্য পাবা, যেখানে আমরা কাজ করব, যেখানে জেন্ডার বেসড ভায়োলেন্স বা তোমরা যদি কোনো সহিংসতার শিকার হও, সেখানে গেলে তোমরা সেটার প্রতিকার পাবা, তোমরা সেখানে যদি কেউ কোনো চিকিৎসা সেবা দরকার হয়, তোমরা সেই চিকিৎসা সেবাটা পাবা। যদি কারো আমরা পুষ্টি সংক্রান্ত
মানে কি বলবো ডেফিসিয়েন্সি কিন্তু বাংলাদেশে কিশোর কিশোরীদের অনেক। তোমাদের যদি পুষ্টি সংক্রান্ত কোনো তথ্যের দরকার হয় বা কোনো সাপ্লিমেন্ট দরকার, সেই সাপ্লিমেন্টেশনগুলোও কিন্তু তোমরা সেই সেন্টারগুলো থেকে পাচ্ছ। এবং এখানে কিন্তু গভর্নমেন্ট থেকে শুরু করে যারা আমরা এনজিও বা অন্যান্য প্রাইভেট সেক্টর যারা আমরা কাজ করছি, আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর মানে বিসিসি মেটেরিয়াল, যেটা আমরা বলি যে মানে বিহেভিয়ারাল চেঞ্জ যে মেটেরিয়ালগুলো, যেটা আমরা বাংলায় করা আছে, কিছু কিছু পিক্টোরিয়াল আছে, যে পড়তে পারে না সে কিন্তু ছবি দেখেও জিনিসগুলো বুঝতে পারবে। সেই বিসিসি মেটেরিয়ালগুলো কিন্তু পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে, যাতে করে সেই লিফলেট বা ব্রোশিওর বা ওই ইনফরমেশনগুলো তারা পায় এবং যে কোনো প্রয়োজনে তারা সে সেন্টারগুলোতে আসতে পারে। আমি কিন্তু বলবো না যে শুধুমাত্র যে আমাদের আরএসটেপের পাঠশালা আছে যে আরএসটেপেই আসতে হবে, কারণ একটা এনজিওর পক্ষে কিন্তু পুরা বাংলাদেশ কভার করা সম্ভব না। গভর্নমেন্ট কিন্তু ট্রাই করছে, পুরা বাংলাদেশ গভর্নমেন্ট ট্রাই করছে যে পুরা বাংলাদেশটাতেই কভার হোক, অন্যান্য এনজিওরাও কিন্তু কাজ করছে। এই জন্য কিন্তু অবশ্যই আমরা প্যারেন্টসদের জন্য কিন্তু আমাদের ওরিয়েন্টেশন মিটিং হয় কিন্তু। হ্যাঁ, শুধু আমাদের এই 4টা ছাড়াও কিন্তু আমাদের 6টা হসপিটালের আন্ডারেও কিন্তু আমরা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস নিয়ে কাজ করছি, যেখানে আমরা প্রথমেই কিন্তু আমি বলি কি আপনি আপনার বাচ্চাকে পাঠাবেন আমার সেন্টারে, যে হ্যাঁ মুজাহিদ শুভ ভাই আপনি আপনার বাচ্চাকে পাঠায় দেন, কিন্তু কেন পাঠাবেন তার জন্য কিন্তু আগে আপনাকে আমরা ওরিয়েন্টেশন করব, ওরিয়েন্ট করতে হবে। ওই জন্য কিন্তু আমরা প্যারেন্টস ওরিয়েন্টেশন মিটিং রাখি, আমাদের এটা প্রত্যেকটা জেলাতে বা ডিস্ট্রিক্টে আমরা প্যারেন্টস ওরিয়েন্টেশন মিটিং করি। তারপরে তাদেরকে আমরা অ্যাওয়ার করি যে কেন এখানে পাঠাতে হবে, এটা সুবিধা কি অসুবিধা কি, আসলে সে কি কি সম্বন্ধে এখানে জানতে পারবে। এছাড়াও কিন্তু আমাদের আর কি আছে, অ্যাডোলেসেন্টদের সাথেও কিন্তু আমরা উঠান বৈঠক করি। শুধুমাত্র যেসব বাচ্চা স্কুলে যায় তারা জানবে, যারা আউট অফ স্কুল তারা জানবে না, তাদেরও কিন্তু জানতে হবে। আউট অফ স্কুল বাচ্চাদেরকে আপনি কখন পাবেন, তারা কিন্তু একটা কর্মক্ষেত্রে নিয়োজিত থাকে, তাহলে সে গার্মেন্টসে কাজ করতে পারে, সে কোনো ওয়ার্কশপে কাজ করতে পারে, সে কোনো দোকানে কাজ করতে পারে। তখন কি করি আমরা তাদের জন্য বিকালে আমরা সেশনগুলো রাখি। অনেক বাচ্চা বললাম না পড়তে পারে না, তখন কি ছবিগুলা দেখে তারা বুঝতে পারে। এছাড়া আমরা কি করি, আমাদের যে সেন্টারটা আছে সেখানে আমরা ডিবেট রাখি ওদের জন্য, একটা ইস্যু আমরা ঠিক করে দিই, ওই ইস্যু নিয়ে তারা ডিবেট করে, তারা নলেজ গেম প্র্যাকটিস করে। তার মধ্যে থেকে আবার কি আমরা একটা ফেয়ার করি ওদের জন্য, অ্যাডোলেসেন্ট ফেয়ার করি, সেখানে 200 থেকে 400 বাচ্চা আমরা রাখি, সেখানে ওরা ওদের মনের কথাটা খুলে বলে। খালি আমরা বড়রা কথা বললে হবে না, কিন্তু অ্যাডোলেসেন্টদেরকেও কথা বলতে দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ইমন, আপনার কাছে জানবো যে আপনার প্রশিক্ষণটা বা অ্যাডভোকেসি যারা করেন, আপনাদের প্রশিক্ষণের মেটেরিয়ালসগুলো বা কি, বা আপনারা কিভাবে প্রশিক্ষিত হয়েছেন? আমাদের আরএসটেপ থেকে যখন আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়, কিছু কিছু সময় আমরা সেন্টারে দিই, কিছু কিছু সময় আমাদের যে আলোচনা পাঠশালা থাকে আমরা সেখানেও করি। আর মেটেরিয়ালের কথা যদি বলতে চাই, আমাদের কিছু রিফ্লেট আছে, কিছু বুকস আছে, এমনকি মাঝে মধ্যে কিছু কমিক বুক আকারে মানে আমাদের কিছু বই তৈরি করা আছে, যেগুলোর মধ্যে মানে কার্টুন আকারে থাকে, যে কার্টুন আকারে থাকতেছে কীভাবে যে পরিবর্তনগুলো, হ্যাঁ এগুলো মানে হাসি তামাশা বা হাসি তামাশা বলা যাবে না, মানে আনন্দের সহিত বলতে পারি আমরা, যে আনন্দের সহিত আমরা কীভাবে পরিবর্তনগুলো হচ্ছে এগুলো আমরা জানতে পারি। এবং আমাদের যে কিছু কিছু বিশেষজ্ঞ থাকে যারা নাকি যে এক্সপার্ট থাকে, তাদেরকে দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে আমরা কাজ করব বা কিভাবে একজন মানুষ চাইলে কিন্তু 10 জনের সামনে কথা বলতে পারে না। ধন্যবাদ জানাচ্ছি যে আরএসটেপকে যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। ব্যস্তময় শহর ঢাকা, তার মধ্যে যে সাভার উপজেলার মধ্যে একটি যে হেলথ কেয়ার রয়েছে সেখানে আমাকে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তারা ব্যতিক্রম একটা উদ্যোগ নিয়েছে। এর জন্য মনে করেন তারা সত্যি প্রশংসনীয়। তার থেকে বড় কথা যে আমরা যখন কাজ করতে যাই বা আমাদের যখন প্রশিক্ষণ করা হয়, শুধু সাভারের যে অ্যাডোলেসেন্ট বা সাভারের ইউথ অ্যাডভোকেট শুধু তাদেরকে নয়, নড়াইল বা গাইবান্ধা এরকম মানে একটু ক্রস কানেকশন করে দেওয়া হয়, যেন ওদের সাথে আমাদের যে কমিউনিকেশনটা যে আছে এটা যেন ভালোভাবে হয়। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ম্যাডাম আপনার কাছে জানবো যে আগে যেমন তথ্য নেবার ক্ষেত্রে কিশোর কিশোরীদের একটি বাধা ছিল, সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু তথ্য অনেক বেশি পাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু একইভাবে আবার আরেকটা যুদ্ধের ভেতরে আসলে পড়া আর কি, যেখান থেকে আসলে অনেক মানে একটি তথ্য জানতে গিয়ে সে অনেক ভুল কিছু আসলে সেখান থেকে নিয়ে ফেলছে। এই যে দুটোর চ্যালেঞ্জের মধ্যে আসলে কিশোরের পড়ে যাওয়া বা কিশোরীর পড়ে যাওয়া, এখান থেকে বাঁচার পথগুলো আসলে কি আপনার মনে হয়?
এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা যদি মিডিয়াতে যা দেখি, আপনারা কিছু মনে করবেন না মিডিয়া সম্পর্কে বলছি বলে, কিন্তু কিছু আমরা দেখি যে নাটক সিনেমা যেসব দেখানো হয় ইজ মোস্টলি খুবই ওই প্রেম ট্রেম, লাভ টাভ, এই জাতীয় ব্যাপার, অনেক ভায়োলেন্স, অনেক প্রতিশোধের ব্যাপার, এই ধরনের যে জিনিসগুলো দেখায় তা অফকোর্স এটা তাদেরকে মিসগাইড করে। এখান থেকে তুলে আনার জন্য আমি যেটা বারে বারেই বলছিলাম, আমি আগেও প্রসঙ্গ এনেছি যে এই ধরনের সেন্টার্স খুবই দরকার, যেখানে ভালো কথা জানতে পারবে, অন্য মানুষের জন্য কাজ করতে পারবে। হ্যাঁ, তবে এই জন্য আমি স্টেপকেও আমার একটা সাজেশন আছে, সেটা হচ্ছে আপনারা যেতে কাউন্সিলার্স আছে, এই কাউন্সিলরদেরকে যদি আপনারা সাইকোসোশ্যাল কাউন্সিলর বানাতে পারেন, তাহলে তারা এই কাউন্সিলিংগুলি অনেক ভালোভাবে করতে পারবে। হ্যাঁ, ওরা তাহলে মোর সাইকোসোশ্যাল সাপোর্টটাও দিতে পারবে। এখন হয়তো ওরা একসাথে দুটো কাজ হবে এক্স্যাক্টলি, এবং এদেরকে করা সম্ভব। প্যারা কাউন্সিলার্স এরকম আমরা অনেক জায়গায় তৈরি করেছি, কাজে প্যারা কাউন্সিলার্সের মাধ্যমে এটা করাটা, হয়তো তাদেরকে ওরা যদি সাইকোলজি না হয়ে থাকে আমরা পুরোপুরি কাউন্সিলর বলতে পারছি না, কিন্তু আপনার প্যারা কাউন্সিলর নাম দেওয়াই যায়। হ্যাঁ, সো দে উইল বি সাম কাইন্ড অফ চেঞ্জিং এজেন্ট। হ্যাঁ, এবং এই কাউন্সিলরদের কাছে আসলে কিশোর কিশোরীরা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে যতটা না একজন মনোবিজ্ঞানী বা সাইকিয়াট্রিস্টের কাছে। হ্যাঁ, সিনিয়র কাউরে, আর তাদের সময় নাই এত বাচ্চাকে দেখার না, কিন্তু এখানে অনেক সুবিধা আছে, কাজে এই ব্যাপারটা আমরা আনতে পারি। আরেকটা যেটা আমরা মাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে পেরেন্টিং প্রোগ্রাম। এখন পেরেন্টিং প্রোগ্রাম ডোর টু ডোর টাইপের হতে পারে, তারপর আমরা যেটা করি না উঠান বৈঠক হতে পারে, ক্ষেত্রে কিন্তু অনলাইনেও হতে পারে, অনলাইন হতে পারে। হ্যাঁ, অনলাইন হতে পারে। তাই এইটা অনলাইন একটা রেগুলার প্রোগ্রাম যদি হয়, আপনাদেরই সাজেস্ট করব এই ধরনের একটা রেগুলার প্রোগ্রাম যদি আপনারা এখন থেকে করেন তাহলে খুবই ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপার কাছে একেবারে শেষ প্রশ্ন হিসেবে জানতে চাই যে আপনারা যেমন উদ্যোগ নিয়েছেন, সরকারও তো আসলে এটি নিয়ে অনেক ভাবছে, কাজ করছে, আপনারা একসাথেও তো আসলে কাজ করেন, সরকারের সাথে আপনারা আসলে কিভাবে সমন্বয় করে কাজ করেন? জাস্ট একটু আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি হচ্ছে আপার মানে এই সাজেশন থেকে কিছু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপা যেটা বলছিল যে সাইকোসোশ্যাল কাউন্সিলিং, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমরা রিসেন্টলি হচ্ছে গভর্নমেন্টের যারা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ কেয়ারে কাজ করে থাকেন তাদেরকে আমরা একটা সাইকোসোশ্যাল কাউন্সিলিং ট্রেনিং করিয়েছি, যাতে করে তারা তাদের সেন্টার থেকে সুন্দরভাবে কাউন্সিলিং সার্ভিসটা দিতে পারে। এবং এছাড়াও গত বছর 2023 সালে আমাদের আরএসটিএফের যারা কাউন্সিলর আছে তাদের একাংশকেও আমরা হচ্ছে সাইকোসোশ্যাল ট্রেনিংটা করিয়েছি, কারণ যেহেতু তারা প্রতিনিয়ত কাউন্সিলিং সার্ভিসটা দিয়ে যাচ্ছে। আর উঠান বৈঠক তো আমাদের চলছে, বললাম আমাদের আউট অফ স্কুল বাচ্চাদের জন্য, প্যারেন্টসদের জন্য। আরেকটা যেটা আপনার প্রশ্ন যেটা ছিল যে গভর্নমেন্টের সাথে আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা কিন্তু আরএসটিএফ কিন্তু সবসময় গভর্নমেন্টের প্রিমিসেসে, যেহেতু আমরা গভর্নমেন্টের কি বলবো প্রিমিসেসের বাংলা যদি বলি যে গভর্নমেন্টের হসপিটালেই যেহেতু আমরা আছি, আমরা সবসময় গভর্নমেন্টের সাথে একসাথেই কাজ করে যাচ্ছি। এবং এরই ফলশ্রুতিতে একটা কেস স্টাডি আমরা বলবো যে সাভার উপজেলা হেলথ কমপ্লেক্সে যে সেন্টারটা আছে সেখানে কিন্তু আমাদের একটা সেন্টার আছে, আরএসটিএফের একটা সেন্টার আছে, যেখানে একজন প্যারামেডিক আপা বসেন এবং সে ওখান থেকে অ্যাডোলেসেন্টদেরকে হেলথ সার্ভিসটা দিয়ে থাকে। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করছি যে গভর্নমেন্টের সাথে আমরা কিভাবে একসাথে কাজ করে অ্যাডোলেসেন্টদেরকে এই মানে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস নিয়ে আমরা তাদেরকে কাউন্সিলিং সার্ভিসটা দিতে পারি। শুধু কাউন্সিলিং না, অন্যান্য যে সার্ভিস তাদের দরকার, হেলথ সার্ভিসগুলো দরকার, সেটাও আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং এটা আমি কিন্তু প্রথমেই বলেছি যে কোনো এনজিওর পক্ষে একা কাজ করা সম্ভব না, আবার গভর্নমেন্টের পক্ষেও একা কাজ করা সম্ভব না। এটা কিন্তু আমি বলবো যে একটা পার্টনারশিপ হওয়া উচিত। পার্টনারশিপের মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট একসাথে কাজ করলে তাহলে কিন্তু অ্যাডোলেসেন্টরাই কিন্তু বা কিশোররাই কিন্তু পরবর্তীতে কি করবে, আমাদের লিডারশিপে কিন্তু ওরাই আসবে। আমরা কিন্তু রিসেন্টলি দেখতেও পাচ্ছি, তাই না, তারা কিন্তু আস্তে আস্তে লিডারশিপে আগাই আসতেছে। তাহলে আমরা যদি একসাথে কাজ করি তাহলে কিন্তু আমরা ইন ফিউচার কিন্তু আমরা গুড লিডার পাবো, যে লিডারশিপের আন্ডারে আমরা কাজ করতে পারবো। আমাদের কিন্তু একসময় জায়গা ছেড়ে দিতে হবে, তাই না, নতুনদেরকে জায়গা দিতে হবে এবং আমাদেরকে চলে যেতে হবে। এই জন্যই দরকার হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, যেটা খুবই দরকার। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এমন একটি সময়, যেই পরিবর্তনের সময়ে একটি কিশোর বা কিশোরী একটি দেশকেও বদলিয়ে দিতে পারে, আবার নিজের জীবনেও এমন ঝড় আসতে পারে সে নিজেকে ডুবিয়ে ফেলতে পারে। এই কারণে তাদের জন্য সঠিক গাইডলাইন প্রয়োজন। সেক্ষেত্রে এই সেন্টারগুলোতে যাওয়া, পরিবারের সচেতনতা, ওই কিশোর কিশোরীর সচেতনতা, সব কিছু আসলে দরকার।
তো আমরা তো শুনলাম, আর এই যে স্টেপ, রাইট হেয়ার রাইট নাও, তারা দারুণভাবে কাজ করছে, সরকারও কাজ করছে, এবং এই কাজের পরিধি যত বাড়বে আমাদের তরুণরা বা কিশোর কিশোরীরা পথ হারাবে না, সেই প্রত্যাশাই আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।